मेरी तकदीर का आईना तुझसे है मेरे हम सफर। जब तक सांसें चलेगी तुझको चाहूँगा यार। मर भी गया तो भी तुझे करूँगा मैं प्यार। मर भी गया तो भी तुझे करूँगा मैं प्यार। রিক্ত নামের মতো মানুষটা সে খুবই অন্যরকম, একদম ভিন্ন ধাঁচের। রিক্তকে আমি চিনি সে ছোটবেলা থেকে। আমার আপন ফুপির ছেলে সে। আমার বাবারা 3 ভাই 1 বোন। আমার বাবা সবার বড়, এরপর আমার মেজো চাচা, তারপর ফুপি। ফুপির পর হচ্ছে আকিব চাচা। এলাকায় আমাদের বংশের বেশ নাম ডাক আছে। আমাদের বাড়িটাও সবাই এক নামে চিনে, সর্দার বাড়ি হিসাবে। আমার বাবা রফিক সর্দার, বেশ কঠোর ও রাগী প্রকৃতির মানুষ। আমার দাদা দাদি মারা যাবার পর আমার বাবাই ওনার ছোট ভাই বোনদের লালন পালন করেছেন, সংসারের দায়িত্ব নিয়েছেন। এমনকি তাদের আগে বিয়ে শাদী দিয়ে অত্যাধিক দেরি করে নিজে বিয়ে করেছেন। বাবার ছোট ভাই বোনগুলো এখনো বাবার কথাই উঠে বসে, ওনাকে ভয় পায়। আমাদের এলাকায় নাম করা স্বনামধন্য মানুষের মধ্যে একজন হলো আমার বাবা। সব বড় বড় টাকা পয়সা বলা মানুষদের সঙ্গে বাবার ওঠা বসা। আমি হচ্ছি আমার বাবার একমাত্র মেয়ে, সকলের চোখের মণি। শুনেছি আমার মায়ের 3 বার মিসক্যারেজের বেশ অনেকগুলো বছর পর আমার জন্ম, তাই জন্য সকলের ভালোবাসাটা একটু বেশিই পাই আমি। বাবাও প্রকাশ না করলে বোঝা যায় যে সে আমাকে কতটা ভালোবাসে। আমার মেজো চাচার নাম শফিক সর্দার, তার 2 ছেলে আহাদ আর রাহাত ভাইয়া। ওনারা আমার থেকে বেশ বড়, দুজনেরই বিয়ে হয়ে গেছে। আমার ছোট চাচ্চু আকিবেরও একটা ছেলে আছে, জিহাদ। এই তো সামনের মাসে তার 2 বছর হবে। আমাদের বংশের মেয়ে নেই বলেই চলে। আমার ফুপিরও 2 ছেলে, রিক্ত আর জয়। জয় ছোট, সবে 7-এ পড়ে, আর রিক্ত সে আমার থেকে 2 বছরের বড় হলেও আমি কখনো তাকে তুই তো করে ছাড়া কথা বলিনি। ফুপিরা আমাদের বাড়ি থেকে কয়েক বাড়ি পেছনেই ভাড়া থাকেন। ফ্ল্যাট বাসা নিয়ে থাকলেও তাদের আর্থিক অবস্থা আমাদের মতো এত সচ্ছল নয়। আমাদের পরিবারের সাথে ফুপির একটা বড়সড় ঝামেলা ছিল। আমার বাবা চাচারা প্রেম ভালোবাসা একদম বিপক্ষে। শুধু তাই নয়, ওনারা ওনাদের মতো উচ্চবিত্ত দাম্ভিক মানুষ ছাড়া মেলামেশা আত্মীয়তা করা পছন্দ করেন না। ফুপির বাড়ি একমাত্র মেয়ে হওয়ায় ওনার ভাইয়েরা ওনাকে খুবই ভালোবাসত। সেই ভালোবাসাটা এখন আমি পাই। ফুপির জীবনে একটাই ভুল করেছিল, আর সেটা হচ্ছে গ্রামের একজন সাধারণ সহজ সরল ছেলেকে ভালোবাসা। আমার বাবা চাচা কেউই তাদের সম্পর্ক মেনে নেননি। ফুপি নাকি অনেক বুঝিয়েছিল, অনেক কেঁদেছিল, মরে যাবার কথাও বলেছিল, কিন্তু তাদের কারো মন গলেনি। উল্টো একটা বড়লোক ছেলের সাথে ফুপির বিয়ে ঠিক করে। আর না পেরে ফুপি বিয়ের দিনই ফুপা মানে রিক্তর বাবার সাথে পালিয়ে যায়। সেই যে বাবা রাগ করে ফুপির সাথে কথা বন্ধ করেছে, আজও কোনো কথা বলেননি। মা, চাচি, মেজো চাচা, আকিব চাচ্চু, ভাইয়ারা কেউই বাবার ভয়ে ফুপির সাথে যোগাযোগ করতো না। শুনেছি রিক্ত হবার পর ফুপিরা শহরে এসে পড়েছে। ফুপা ছোট একটা চাকরি পেয়েছিল, সেই দিয়েই তাদের সংসার সানন্দে চলে যাচ্ছে। শহরে আসার পর ফুপু ইচ্ছে করেই আমাদের বাড়ির আশেপাশে থাকতে শুরু করলো, ভাইদের মানানোর চেষ্টা আর কি, এবং সফলও হলো। রিক্তকে দেখে নাকি সকলের মন গলে গেল, শুধুমাত্র বাবার বাদে। উনি সেই নিজের অহংকার, কঠোরতা আর সম্মানকে আটকে আছেন। আমি প্রায় শুনি মা বাবাকে বোঝায় ফুপির সাথে কথা বলতে, কিন্তু বাবার একটাই কথা, বিয়ের দিন পালিয়ে গিয়ে সে আমার মাথা যতটা ছোট করেছে, আমাকে যতটা অপমান করেছে, সেটা আমি কোনোদিনও ভুলবো না। আমি জন্মের পর থেকেই ফুপি আমাদের বাসায় আনাগোনা শুরু হয়। আমাদের ভাই বোনকে অধিক ভালোবাসে সে, কিন্তু বাবার সামনে আসে না। যদিও কখনো ভুল করে সামনে এসে যায়, চোখে পানি জমিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হয়তো বাবা তাকে দেখে এমন এড়িয়ে চলাটা মেনে নিতে পারে না। আমি এখন স্নাতক প্রথম বর্ষে পড়ি। কলেজে যাওয়ার পথে ফুপিদের বাড়ি প্রায় আসা যাওয়া করতে হয় আমায়। না গেলে ফুপি রাগ করে, ভীষণ ভালোবাসে কিনা, কিন্তু রিক্তর জন্য যেতে ইচ্ছে করে না। জয়ের সাথে আমার বেশ মিল থাকলেও রিক্তর সাথে একদম সাপে নেউলের সম্পর্ক। দু চোখে দেখতে পারি না আমি তাকে। আমার সব ভাইদের মধ্যে একমাত্র তাকে আমার অসহ্য লাগে, জানি না কেন, কোনো কারণ ছাড়াই। আমাকে দেখলে সবার আগে সে আমাকে মাথায় টোকা দিবে, ফকিনি ছাড়া তো ডাকই দিবে না। সবাই আমার এত সুন্দর একটা নাম রেখেছে, জবা। জীবনে হয়তো কোনোদিন মুখ দিয়ে উচ্চারণও করি এই নামটা। লেখাপড়া ছেড়ে দিয়েছে, 2 বছর হবে। একই স্কুলে পড়তাম আমরা। সিনিয়র হয়ে স্কুলে যে আমার সাথে কি কি করেছে তা না হয় নাই বললাম। আজ আবারও ফুপির বাড়ি যাচ্ছি। মা রিক্তর জন্য গরম গরম খিচুড়ি আর মাংস রান্না করে দিয়েছে। নবাব জাদা তো না সে,
আমার মা তো পারে না, তার জন্য নিজের কলিজাটাও রান্না করে দেয়। বেশ হয়েছে জ্বর হয়েছে। রোজ রোজ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে গভীর রাতে সে বাড়ি ফিরে। গ্যাং একটা যেন রেডিই থাকে। ভালো স্টুডেন্ট হয়ে ও ইচ্ছে করে পড়ালেখা ছেড়েছে, এজন্য ওকে বাবা দেখতেই পারে না। জয়ের সাথে দু একটা কথা বললেও ওর সাথে একটা কথাও বলে না। পুপির বাড়ি আসতেই ড্রয়িং রুমের সোফায় দেখা মিলল অসভ্যটার। টি শার্ট আর হাফ প্যান্ট পরে সোফায় লটকিয়ে আছে, এক হাত ঘাড়ের নিচে রেখে অন্য হাত দিয়ে ফোন কুতাচ্ছে। সেদিকে তাকে একটা ভেঙচি দিয়ে বললাম, পুপি কোথায়? সে ফোনে মনোযোগ রেখেই বলল, কে ফকিনি? এই চা। ঠান্ডা মোটটা অটোমেটিক গরম করে দিল। এই যে আমার নামের কি সমস্যা? সে পুনরায় বলল, এদিকে আয় তো, আমার ঘাড়টা একটু মাসাজ করে দে। ইস আমার ঠেকা। বলেই ফুপিকে ডাকতে লাগলাম, ফুপি ফুপি। ডেকে লাভ নেই, পাশের ফ্ল্যাটে গেছে। তুই এদিকে আয়, কাজ কর। পারবো না, মা খিচুড়ি রান্না করে পাঠিয়েছে, খেয়ে নিস, আমি গেলাম। তুই যে কলেজ যাওয়ার নাম করে ছেলেদের সাথে ঘোরাঘুরি করিস, তোর বড়লোক বাপ জানে? চলে যেতেই নিচ্ছিলাম, হঠাৎ রিক্তর পেছনের কথাটা বলে উঠল। আমি মনে হলো আকাশ থেকে বললাম। দুই হাত কোমরে চেপে রেখে তেরা গলায় বললাম, এই এই তুই কবে রেখেছিস আমাকে ছেলেদের সাথে ঘোরাঘুরি করতে? সে ফোন রেখে সোজা হয়ে দাঁড়ালো, হাই তুলে টি শার্টটা টেনে টেনে ঠিক করতে করতে বলল, চোরের মায়ের বড় গলা, কখনো দেখেছিস? না দেখলে নিজেই দেখে নে। চেঁচিয়ে বললাম, কি বললি তুই? সে ধমক দিল, আস্তে, রিক্ত প্রমাণ ছাড়া কথা বলে না। পরশু নীল শার্ট পরা একটি ছেলের সাথে কোথায় গিয়েছিলি তুই? এবার আমি ঢোক গেলাম। কথা সত্য, ছেলেটা নিলয়, রাহাত ভাইয়ার শালক। আমরা রিলেশনে আছি প্রায় 6 মাস, কিন্তু এখনো অবধি আমি একটা কাক পাখিকেও জানতে দিইনি। অতি সাবধানে থেকেছি। পরশু বার্থডে ছিল নিলয়ের, তার অনেক রিকোয়েস্টে কলেজ থেকে লুকিয়ে বেরিয়েছিলাম, শুধু কেকটা কেটেই চলে এসেছি। কিন্তু রিক্ত জানলে কি করে? এটা অসম্ভব, রিক্ত জানতেই পারে না। বুকে সাহস নিয়ে বললাম, একদম মিথ্যে বলবি না, আমি পরশু কোথাও যাইনি। রিক্ত এবার চোখ বাঁকিয়ে তাকালো আমার দিকে, হেঁটে এগিয়ে আস্তে আস্তে বলল, কোথাও না গেলে এভাবে তোতলাচ্ছিস কেন? কপালে ঘামটুকু মুছে ভয়ে ভয়ে বললাম, কোথায়? সে তার ফোনে কিছু একটা বের করে আমার দিকে ধরলো। এটা কে? ছবিটা দেখে আমার হাত পা সব অবশ হয়ে যেতে লাগলো, গা থেকে ঘাম ছুটতে লাগলো, গলা অস্বাভাবিকভাবে কাঁপছে। এটা ওই দিনের রেস্টুরেন্টের ছবি। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে আমি নীলকে কেক খাইয়ে দিয়েছি। এই ছবি ওর কাছে কি করে এলো? চোখে পানি আটকে আতঙ্কিত স্বরে বললাম, এই ছবি তো তোর কাছে কোত্থেকে আসলো? কেটে ফেল প্লিজ, বাবা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। রিক্ত এবার বিদ্রুপ হাসলো। এতক্ষণ তো দিব্যি সাহস দেখাচ্ছিলি, এখন কি হলো? সব ফুরুত? আমি একেবারে নীরব হয়ে গেলাম। হঠাৎই রিক্ত আমার কোমর চেপে আমাকে একদম তার সাথে মিশিয়ে ফেললো। হুঙ্কার ছেড়ে বলল, এই কথা বলছিস না কেন? তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? এরপরও তুই অন্য একটা ছেলের সাথে কি করে রিলেশনে গেলি? বল বল কি করে? আমি রিক্তর বদন থেকে ছোটাছুটির চেষ্টা করছি, পারছি না। ওর এই সুঠাম দেহি শরীরের কাছে আমি নিতান্তই চনপুঠি। কোমরের অংশ মনে হচ্ছে ছিলে যাচ্ছে, এতটাই শক্ত করে ধরেছে। দুর্ধর্ষ চোখে বারবার আশেপাশে তাকাতে লাগলাম, কেউ দেখে ফেলে হবে আর এক ঝামেলা। রিক্তর বুকে ধাক্কা দিতে দিতে শক্ত কণ্ঠে বললাম, আমাকে ছাড়। রিক্ত যেন আরো শক্তি দিয়ে ধরলো, তার চোখে অস্বাভাবিক লাল। জ্বরে নাকি ক্রোধে? আমার পিঠ পিছু এতটাই এগিয়ে গেছিস আর আমাকে বুঝতেও দিসনি? তোর আইডি হ্যাক না করলে তো জানতেই পারতাম না তুই ওই মাদারের সাথে এতটা এগিয়ে গেছিস। কানটা যেন ঝাঁঝা করে উঠল আমার। আমি খিচে আবারও শক্ত কণ্ঠে বললাম, আমাকে ছাড় বলছি। সে ছেড়ে দিল, চেঁচিয়ে বলল, এটাই তো পারিস, বাপের মতো শুধু তেজটাই দেখাতে পারিস। তোকে পাওয়ার জন্য লেখাপড়া ছেড়ে টাকার পেছনে ছুটছি, কিন্তু তুই তুই গিয়ে সেই টাকাওয়ালা মাদারকেই বাঁচলি। হোয়াই? আমি আমি নিলয়কে বলার আগেই ছুটে এসে আমার গাল চেপে ধরল রিক্ত। আমাকে ছাড়া এই মুখে অন্য কাউকে ভালোবাসার নাম নিবি তো আগুন লাগিয়ে দেবো, চাষটা আগুন লাগিয়ে দেবো। দরজা খোলার আওয়াজ শুনে রিক্ত ছেড়ে দিল আমাকে। আমিও স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। রিক্ত বড় সড়ো শ্বাস নিচ্ছে, আগে কি করবে বুঝতে পারছে না। ফুপি আসলো, আমাকে দেখে জিজ্ঞেস করলো, আরে জোবা, তুই কখন এলিস? আমি হাসার চেষ্টা করে বললাম, এই তো ফুপি, বেশিক্ষণ হয়নি, মা রিক্তর জন্য খিচুড়ি রান্না করেছে, সেটা দিতে আসলাম। ও আর বলিস না, ছেলেটার যে কি কাণ্ড করে না। কাল রাতে জ্বর এসেছিল, কাল রাতে এই জ্বর শরীরে কার সাথে যেন মারামারি করে ফিরেছে। ঘরে এসে সারা রাত সিগারেট ফুঁকেছে। ওর বাবা তো ওর কাণ্ডে চেঁচামেচি করে না খেয়েই তো অফিস চলে গেছে।
আমার হয়েছে যত জ্বালা।